হ্যালো, আমাকে শোনা যাচ্ছে কি? হ্যালো, শুনতে পাও আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তোমাদের কজন এসছে? 34 এসছে। 10টা 4 বাজে। আচ্ছা, আমি শুরু করি। আগের দিনের কিছুটা দেখায় তারপরে আজকেরটা লেকচার শুরু করে দিই। Screen on. দেখতে পাও আমার স্ক্রিন? স্ক্রিন দেখা যায় না? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। তোমাদের ক্লাস টেস্ট কি কালকে? জি ম্যাম, কালকে 8টায়। রেকর্ডিং শুরু হয়েছে না? স্টার্টেড রেকর্ডিং। ওকে। আচ্ছা, দেখো গত ক্লাসে আমরা কি দেখেছিলাম? গত ক্লাসে দেখেছিলাম থার্মোডাইনামিক কনসিস্টেন্সি। এটা একটা দেখেছিলাম, যেখানে আমাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে থিওরিটিক্যাল আর এক্সপেরিমেন্টাল এই দুইটার মধ্যে একটা জেনারেট করা, একটা টেস্ট মেথড ডেভেলপ করা, তাই না? তো আমরা করে একটা গ্রাফ দেখেছিলাম, যে গ্রাফে কি ছিল যে আমরা 0 থেকে কত উপরে বা নিচে থাকে এবং তার ভ্যালুগুলো আমরা দেখেছিলাম 10%, 3% আর 15%, কোনটা কনসিস্টেন্ট, কোনটা অ্যাকসেপ্টেবল আর কোনটা একেবারে অ্যাকসেপ্টেবল না, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। আর আরেকটা নতুন মেথড দেখেছিলাম, যেটা ছিল হচ্ছে মার্গুস মেথডেরই একটা এক্সটেনশন, সেটা হচ্ছে বার্কার্স মেথড। বার্কার্স মেথডে কি করা হয়েছিল? পি এর সঙ্গে পি থিওরিটিক্যালটা বের করা হয়েছিল, পি এক্সপেরিমেন্টালের কাছাকাছি যাওয়ার জন্য একটা অ্যালগোরিদম করা হয়েছিল। হ্যাঁ, কম্পিউটারে একটা সিম্পল প্রিন্সিপাল ঢুকাই দিলে কি করে, সে পি কে চেঞ্জ এ কে চেঞ্জ করে করে পি এর কাছাকাছি গেলে, এক্সপেরিমেন্টাল পি এর কাছাকাছি গেলে তখন এই এ গুলাকে চুজ করে যে হ্যাঁ এখন এই এ গুলাকে আমি নিতে পারি, তারপরে বাকিটা মার্গুসের ইকুয়েশন দিয়ে করা সম্ভব। এরকম একটা গ্রাফ দেখেছিলাম, যেখানে বিভিন্ন রকম গামা 1 গামা 2 এর আমরা ফিচারগুলি জানতে পেরেছিলাম, তাই তো? আরেকটা ছিল, আচ্ছা এটা যাচ্ছে না কেন? গেছে। ফিচারগুলি আর কতগুলো কি আমরা মডেল দেখেছিলাম, যেমন হচ্ছে যে তোমার রেডলিক কিস্টার মডেল ছিল, এটা কোন পেজে গেল? ফার্স্টে আমরা কি বলেছিলাম যে একটা পাওয়ার সিরিজ, এক্স এর একটা পাওয়ার সিরিজ হচ্ছে এই ফ্যাক্টরটা গিভস এনার্জি, তারপর ওটাকে রেডলিক কিস্টার এক্সপ্যানশন বলে একটা এক্সপ্যানশন আমরা ধরেছিলাম, যেখানে এ বি সি ছিল ক্যাপিটাল এবং বিভিন্ন কনস্ট্রেন্ট দিয়ে আমরা কতগুলি ইকুয়েশন করেছিলাম বা মডেল জেনারেট করেছিলাম, তাই তো? সেখান থেকে আবার ভ্যানলার মডেল বলে একটা, ভ্যানলার ইকুয়েশন বলে একটা নতুন মডেল পেয়েছিলাম, সেটা ছিল আমার রিভার্সের জন্য, ঠিক আছে? সবকটা এই যে রেসিপ্রোকাল ফর্মে ছিল। আচ্ছা, আরেকটা কি দেখেছিলাম? লোকাল কম্পোজিশন মডেল দেখেছিলাম, যেমন এনআরটিএল, ইউনিফোয়াক, তারপরে ইউনিফ্যাক মেথড। এই মেথডগুলো আমাদেরকে শুধু দেখানো হয়েছে, কিন্তু বলা হয়নি যে কিভাবে করে আসে। এগুলা বেশ কমপ্লেক্স, এই জন্য এখানে এগুলোর ব্যাখ্যা নাই, ঠিক আছে? তো এরকম। আর একটা মডেল আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে যে উইলসনের মডেল, তাই না? উইলসনের মডেলটা কোথায়? এনআরটিএল এর ইকুয়েশনগুলো আমরা দেখেছিলাম। আর ইউনিকোয়াক, ইউনিফ্যাক হচ্ছে আরো বেশি কমপ্লেক্স, ওইজন্য ওগুলো দেখানো হয় নাই, কিন্তু উইলসনের ইকুয়েশনগুলোকে দেখানো হয়েছিল এবং বলা হয়েছিল যে এটা মাল্টি কম্পোনেন্ট সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? যে এগুলাকে চেঞ্জ করলে এটা মাল্টি কম্পোনেন্ট সিস্টেমকে সহজেই অ্যাডপ্ট করতে পারে। কারণ কি ছিল? কারণ ছিল যে ও পেয়ার নিয়ে কাজ করে, ঠিক আছে? পেয়ার নিয়ে কাজ করে, এই জন্য সে মাল্টি কম্পোনেন্ট সিস্টেমকে অ্যাডপ্ট করতে সক্ষম। তো এই ছিল আমাদের গতকালকে ক্লাস। আজকের ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মডেল মোটামুটি পড়া শেষ। এখন আমরা যে কোয়েশ্চেনগুলি দেখব বা যে টপিকটা পড়বো সেটা তোমাদের পূর্ব পরিচিত বলতে আমরা ফেইলারুশো থেকে যখন ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স করি, ওই এনার্জি ব্যালেন্সে আমাদের কিছুটা চলে আসে, ঠিক আছে? সেই ধরনের কিছু কিছু জিনিস তোমরা আজকে পাবা, হিট অফ ফরমেশন, হিট অফ সলিউশন, হিট অফ মিক্সিং, এই ধরনের কতগুলি টপিক দেখবা
আসছে, ঠিক আছে? ওগুলো আমরা আবার দেখার চেষ্টা করব, এবং সাথে সাথে কিছু, যেহেতু থার্মোডাইনামিক্স, তো আমার রিলেটেড কিছু ইকুয়েশনও আসবে, প্যারালাল ইকুয়েশন। এগুলো সব ইকুয়েশন আমাদের অলরেডি দেখা, চ্যাপ্টার 11 আর 12-এ আমরা অলরেডি দেখে ফেলছি, ওগুলাই আবার আজকে নতুন করে দেখব। আচ্ছা, চ্যাপ্টার 11-এ আমি এই যে দেখো ডান দিকে যে ইকুয়েশনগুলো দেওয়া আছে 76 থেকে 79, এই ইকুয়েশনগুলো আমি দেখেছিলাম। কার জন্য দেখেছিলাম? আইডিয়াল সলিউশনের জন্য, ঠিক আছে? আইডিয়াল সলিউশনের জন্য ভি আর এইচ কে যদি খেয়াল করো, তাহলে দেখো যে পিওর কন্ডিশনের যে ভ্যালুগুলি, ওই ভ্যালুগুলিকে জাস্ট সামেশন যদি করি আমি কম্পোজিশন অনুযায়ী, তাহলেই আমি আইডিয়াল সলিউশনের জন্য ভলিউম আর এনথালপি পেয়ে যাব। কিন্তু গিবস এনার্জি এবং এনট্রপি যেটা, এটার সঙ্গে আলাদা দুইটা টার্ম অ্যাড হয়, ঠিক আছে? যদি তোমরা পড়ে থাকো এর মধ্যে ক্লাস টেস্টের জন্য, তাহলে মনে পড়বে যেরকম দুইটা এক্সট্রা টার্ম অ্যাড হয়। যদিও এটা নিয়ে আমাদের মাথা ব্যথা একটু কম, বিকজ এখন থেকে দেখবা যে এই চ্যাপ্টারে বাকি পুরোটা সময় আমরা শুধু ভলিউম আর এনথালপিটা নিয়েই কাজ করব, বিকজ এই দুইটা আমরা রিয়েল লাইফে ডিরেক্টলি মেজার করতে পারি। যেমন ভলিউমটা মেজার করা তো কোনো ব্যাপার না, তুমি পিওর অবস্থায় ভলিউম নিলা আর সলিউশন তৈরি করার পর ভলিউম নিলা, সো চেঞ্জগুলি আমরা তখন দেখতে পাই বা মেজার করতে পারি। এনথালপিও সিমিলারলি, এনথালপির আমাদের অনেক ধরনের ইকুয়েশন আছে, যেমন সিপিডিটি করে বের করতে পারি, বা এনথালপি হয়তো ওভাবে করে কোনো সিস্টেম ডেভেলপ করা যায় যেখান থেকে আমরা নর্মাল সিম্পল কতগুলি ডেটা থেকে এইচ কে বের করে নিতে পারি, ঠিক আছে? তো এই জন্য আমাদের রিয়েল লাইফের এক্সপেরিয়েন্স যেটা বলে যে আমার ভলিউম আর এনথালপি এই দুইটা আমাদের সব থেকে বেশি আমরা ইউজ করি, ঠিক আছে? আর জিএস এগুলো আমরা বিশেষ ক্ষেত্রে গিয়ে ব্যবহার করি। আরেকটা ইকুয়েশন ছিল কি দেখো, আরেকটা ইকুয়েশন ছিল হচ্ছে এক্সেস প্রপার্টি, যেটা সেটা আসলে রিয়েল প্রপার্টি এবং আইডিয়াল প্রপার্টি এর পার্থক্য, তাই তো? এগুলো আমরা জানি। তো এক্সেস প্রপার্টির ইকুয়েশন আমি লিখলাম, এই জন্য এখান থেকে দেখো এই পর্যন্ত সব কয়টা এক্সেস প্রপার্টি আমি লিখেছি। প্রথম কলামটা হচ্ছে আমার কি, রিয়েল প্রপার্টি, আর সেকেন্ড আর থার্ড কলাম, যেটা এখানে থার্ড কলাম নাই, এইচ আর ভি এর জন্য নাই, কিন্তু বাকি দুইটার জন্য আছে। তো এই পরের পার্টটা হচ্ছে আমার কি, পরের পার্টটা হচ্ছে আমার আইডিয়াল কন্ডিশন, যেটা আমি ডান দিক থেকে পাই, ঠিক আছে? প্যারালাল ইকুয়েশন, জাস্ট ওটাকে বসিয়েছি, বসায়ে আমি জিইটা লিখতে পেরেছি, জিইএসি ভিই এইচই, ওকে? তো এক্সেস প্রপার্টির ডান দিকের প্যারামিটারগুলোকে যদি খেয়াল করো, তাহলে দেখবা প্রথম যে দুইটা কলাম সবার মধ্যে আছে, এই দুইটা কলামের একটা ফিজিক্যাল মিনিং আছে। কিরকম মিনিং? মিনিংটা হচ্ছে প্রথম কলামটা আমার রিয়েল সলিউশন, তাই না? রিয়েল সলিউশনের প্রপার্টি। আর সেকেন্ড কলামটা কি বলতো? সেকেন্ড কলামটা হচ্ছে পিওর স্পেসিসের প্রপার্টি এর সামেশন, ওকে? এটা তো বুঝি আমরা। তো এই দুইটাকে আমি ডেল্টা ফর্মে লিখতে পারি, ওকে? এই বইয়ে ডেল্টা ফর্মে লিখেছে, বিকজ আমরা প্রপার্টি চেঞ্জেস লিখছি, এই জন্য আমি ওই চেঞ্জটাকে এভাবে করে লিখতেছি, ওকে? দেখো এম মাইনাস এক্সআই এমআই এর সামেশন। তো এই অনুযায়ী যদি আমি লিখি যে ডেল্টা এম গুলাকে আমি এই ইকুয়েশনের ভেতরে ইন্ট্রোডিউস করলাম, তাহলে এই যে নিচে যে ইকুয়েশনগুলি আছে, এই ইকুয়েশনের মতো কতগুলি ইকুয়েশন পাবা, ঠিক আছে? যে ডেল্টা জি মাইনাস এর একটা টার্ম আছে, এস এরও একটা টার্ম আছে, কিন্তু ভি আর এইচ এর দিকে খেয়াল করো, ভি আর এইচ এর কোনো এক্সট্রা টার্ম নাই, জাস্ট যে চেঞ্জটা হবে ওটাই হবে ওর এক্সেস প্রপার্টি, ঠিক আছে? সো এক্সেস প্রপার্টি যদি তুমি জানো, যেহেতু আমরা এক্সেস প্রপার্টি চ্যাপ্টার 11-এ পড়ে আসছি, তো চ্যাপ্টার 11-এর ইকুয়েশনগুলোকে যদি আমি সলভ করতে পারি, তাহলে এক্সেস প্রপার্টি বের করতে পারবো, তাই না? এক্সেস প্রপার্টি বের করতে পারলেই আমি প্রপার্টি চেঞ্জেস অফ মিক্সিংটা তখন বার করতে পারবো, অথবা ভাইস ভার্সা, মানে আমি যদি কোনো কারণে প্রপার্টি চেঞ্জটা করতে পারি, রিলেট করতে পারি বা এক্সপেরিমেন্ট করে বের করতে পারি, তখন আমি ইকুয়েশন থেকে এই এক্সেস প্রপার্টিও বের করতে পারবো। ভি আর এইচ হচ্ছে আমার প্রাইমারি কনসার্ন, ওকে? বলো, কেউ কিছু বলবা? আচ্ছা, ঠিক আছে। এই দুইটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে চ্যাপ্টার 12-এ এসে, বিকজ অফ ইটস ইউসেজ ইন আওয়ার রিয়েল লাইফ, ওকে? আচ্ছা, এবার দেখো ঠিক ওই যে ডেল্টা গুলি আমি লিখলাম,
ওই ডেল্টাগুলিকে যদি আমি আইডি এর জন্য লিখি, মানে আইডিয়াল সলিউশনের জন্য লিখি স্পেশাল কেসের জন্য, তখন আমার এক্সেস প্রপার্টিটা 0 হবে, তাই না? এক্সেস প্রপার্টি 0 হলে তখন আইডিয়াল সলিউশনের জন্য আমি এই ইকুয়েশনগুলো পাবো। তার মানে আইডিয়াল সলিউশনের জন্য বা আইডিয়াল কেসের জন্য আমার ভলিউম চেঞ্জ, এনথালপি চেঞ্জ সবসময় 0 হয়, এটা আমরা আগেও দেখেছি। ওকে, আচ্ছা, তারপরে এই ইকুয়েশনগুলোর অল্টারনেটিভ ফর্ম হচ্ছে আমার এই ইকুয়েশনগুলি, যেটা আমরা আগের পৃষ্ঠায় এটা এখান থেকে শুরু করেছিলাম। আচ্ছা, এখন আইডিয়াল সলিউশনের জন্য আমরা যদি ডেল্টা এম আইডি বের করতে চাই, তাহলে দেখো এভাবে করে বলতে পারি, এটা হচ্ছে আইডিয়াল সলিউশনের প্রপার্টি আর এটা হচ্ছে পিওর অবস্থার প্রপার্টি। সো ডেল্টাটা পেতে গেলে এর আগে আমার কি ছিল, রিয়েল সলিউশনের জন্য ছিল ডেল্টা এম সমান এম মাইনাস এইটা, তাই না? এখন যখন আমি এটাকে আইডিয়াল ধরবো, তাহলে আমার এরকম ভাবে আইডিয়ালটা দুই ক্ষেত্রেই আসবে। এবং মাইনাস যদি করি, যেটা আমি সবসময় করি, যে রিয়েল থেকে আইডিয়ালটাকে মাইনাস করি, এখানে ডেল্টাটাকেও আমি মাইনাস করছি। কেন করছি? বিকজ আমার কনসার্নই হচ্ছে প্রপার্টি চেঞ্জেস। ওকে, আমার চ্যাপ্টারের নামই, টপিকের নামই হচ্ছে প্রপার্টি চেঞ্জেস অফ মিক্সিং। সো আমি কি করব, ওই ডেল্টা ফর্মে যাব, আমার উদ্দেশ্য হচ্ছে ডেল্টা ফর্মে যাওয়া, ঠিক আছে? তো মাইনাস করলে দেখো এরকম সিম্পল একটা ফর্ম আসে, এবং এই ফর্মটাকে আমি এম ই লিখতে পারি। এটা কি আমার এক্সেস প্রপার্টি, তাই না? এটা বুঝতে কোনো অসুবিধা নাই, বিকজ এটা হচ্ছে আমার রিয়েল সলিউশন আর এটা হচ্ছে আমার আইডিয়াল সলিউশন। এই দুইটা সলিউশনের মধ্যে প্রপার্টির যে পার্থক্য, সেই পার্থক্যটাকে আমরা এক্সেস প্রপার্টি জানি। সো এক্সেস প্রপার্টিকে আমরা, দেখো এখানে একটা ইকুয়েশন ছিল 1182, সেখানে আমার প্রপার্টি দিয়েছিল। ওকে, আর এই যে 1238 এ আমি যে ইকুয়েশনটা পেলাম, সেম এক্সেস প্রপার্টি এর জন্য ইকুয়েশন পেলাম, কিন্তু আমার এখানে কি আসলো, প্রপার্টি চেঞ্জ আসলো। ওকে, সো এক্সেস প্রপার্টির জন্য দুই রকম ইকুয়েশনই আমরা পেলাম। ওকে, আচ্ছা, এবার দেখো এই স্লাইডে একটা সিস্টেমের কথা বলা আছে। সিস্টেমটা কি রকম? সিস্টেমটা হচ্ছে উপরেরটাতে যদি খেয়াল করো, তাহলে একটা পার্টিশন আছে, একটা জায়গার মধ্যে পার্টিশন দিয়ে স্পেসিস 1 এবং স্পেসিস 2 এই দুটাকে আলাদা করে রাখা হয়েছে, ঠিক আছে? একটাকে বেশি নেওয়া হয়েছে, একটাকে কম নেওয়া হয়েছে, দুটাকে ইকুয়াল ভলিউম নেওয়া হয়নি, ঠিক আছে? বা ইকুয়াল অ্যামাউন্টে নেওয়া হয়নি। নট নেসেসারিলি যে n1 equals to n2, v1 equals to v2, না এরকম না, জাস্ট র্যান্ডমলি দুইটা অ্যামাউন্ট নেওয়া হয়েছে, কিন্তু শর্ত হচ্ছে আমার টেম্পারেচার প্রেসার সেম। ওকে, এখন এই সিস্টেমটার বৈশিষ্ট্য কি? এই যে পুরো সিস্টেমটা, এই সিস্টেমটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা পিস্টন আছে, যেটা দাগ দেওয়া, এই পিস্টনটা হচ্ছে এদিক ওদিক নড়তে পারবে, ঠিক আছে? যদি এদিকে যাওয়ার প্রয়োজন হয়, যদি বাইরে থেকে আমি প্রেসার ক্রিয়েট করি, তাহলে এই পিস্টনটা বাম দিকে যাবে, আর যদি ভেতর থেকে পিস্টনের উপর প্রেসার ক্রিয়েট করা হয়, তাহলে পিস্টনটা ডান দিকে নড়বে, ঠিক আছে? এটা কেন? এটা হচ্ছে পি কে যদি আমি কনস্ট্যান্ট রাখতে চাই, ভেতরের পি কে। ওকে, আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কিউ। কিউ আমি চাইলে অ্যাড করতে পারি অথবা চাইলে ডিসকার্ড করতে পারি সিস্টেম থেকে। ওকে, সো দ্যাট আমি যখন পার্টিশনটা তুলে দেব, তখন তো এটা মিক্সড হবে, 1+2 হবে, তাই না? স্পেসিস 1 আর স্পেসিস 2, তো একটা মিক্সিং প্রসেস হবে, এবং ওই কারণে যদি কোনো প্রেসার বা হিট চেঞ্জ হয়, তখন তোমার এই সিস্টেমটা এমনভাবে চেঞ্জ হবে যেন আমার টেম্পারেচার প্রেসারটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? তো এখানে যেটা হয়েছে, দেখো ওর ভলিউমটা বেড়ে গেছে, তাই না? আগে পিস্টনটা এখানে ছিল, এখন পিস্টনটা আমার এখানে এসছে, মাঝখানে ডি পার্থক্য হয়েছে। তার মানে ভেতরে আমার এই যে ডি আর এটা ক্রস সেকশনাল এরিয়া যদি এ হইতো, তাহলে এই ভলিউমটা বেড়েছে, তাই না? এই ভলিউমটা হবে আমার ডেল্টা ভি। তো ডেল্টা ভি এর জন্য সে যে প্রেসারটা ক্রিয়েট করতেছে, সেই প্রেসারটার এক্সট্রা এর ভেতরে থাকবে না, সে কি করবে, একে ধাক্কা মারবে, ধাক্কা মারলে পিস্টনটা ডান দিকে সরে আসবে, ঠিক ওইটাই হয়েছে, ডি ডিসপ্লেসমেন্ট হয়েছে, ঠিক আছে? আর যদি এরকম হয় যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এক্সোথার্মিক রিঅ্যাকশনের মতো মিক্সিংটাও তোমার হিট প্রডিউস করছে, তাহলে কি হবে, কিউ আমি এখান থেকে বাইর করে নিব, তাই না? আর যদি উল্টা হয়, কোনো কারণে মনে হচ্ছে টেম্পারেচারটা কমে যাচ্ছে, তখন তোমার টেম্পারেচারকে ফিক্স রাখতে গেলে কি করতে হবে, ভেতরে কিউ অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এভাবে করে আমি এই সিস্টেমটাকে মেনটেন করতে পারি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে। এখন দেখো যে আমি যদি টোটাল ভলিউম চেঞ্জ যেটা, সেটা
বের করতে চাই তাহলে কি করব বলো তো, এই যে ফাইনাল ভলিউম থেকে ইনিশিয়াল ভলিউমটাকে বাদ দিব, তাই না? এটা হচ্ছে আমার পিওর স্পেসিসের ভলিউম, তাদের সঙ্গে তাদের হচ্ছে মোল নাম্বার, বিকজ এগুলা হচ্ছে মোলার ভলিউম। মোল নাম্বার গুণ করলে আমি টোটাল ভলিউমটা পাবো, আর এটা হচ্ছে টোটাল মোল তার সঙ্গে ভি, যেটা মিক্সচারের মোলার ভলিউম, যেটাকে গুণ করলাম। সো এটা আমার ফাইনাল কন্ডিশন, এটা আমার ইনিশিয়াল কন্ডিশন। এটাকে বাদ দিলে আমি ডেল্টা ভি পাবো, কিন্তু সেটা মোলার ফর্মে না, সেটা হচ্ছে টোটাল ফর্মে। ঠিক আছে, ওকে। আর এইচ এর ক্ষেত্রে কি হবে, এইচ এর ক্ষেত্রেও সিমিলার ইকুয়েশন দেখেছো, ডেল্টা এইচ টি যেটা, এটা হচ্ছে আমার এই যে ফাইনাল মাইনাস হচ্ছে ইনিশিয়াল, ওকে। কিন্তু এই যে টোটাল এইচ চেঞ্জ, এটা ইকুয়ালস টু আমরা কিউ বলতে পারবো কখন বলো তো, যখন আমার এটা ফেল্ডার উৎসতে আছে, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, ওয়ার্ক ডান, এগুলো সব যদি জিরো হয়, তখন আমি কি করব, তখন আমি কিউকে ডেল্টা এইচ আকারে লিখতে পারি, ওকে। সিমিলার ইকুয়েশন, তো এখানে না বোঝার কিছু নেই। তো এখান থেকে যদি আমার মোলার ভলিউম বা মোলার এনথালপিটা বের করতে হয়, তাহলে কি করতে হবে, সিম্পলি আমার এন দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। Thus the volume change of mixing delta V and enthalpy change of mixing delta H are found from the measured quantities delta VT and Q. দেখো Q ও আমরা মেজার করতে পারি একটা সিস্টেমের জন্য, আবার টোটাল ভলিউম যেটা চেঞ্জ হবে সেটাও মেজার করতে পারি, তাই না? এক্সপেরিমেন্ট করলে এগুলো মেজারেবল। তো ওখান থেকে আমি তখন ডেল্টা ভি ডেল্টা এইচ পেয়ে যাব। খেয়াল করো, আমি যখন বলবো যে প্রপার্টি চেঞ্জ অফ মিক্সিং, সেটা কিন্তু মোলার ভ্যালুকে ইন্ডিকেট করবে, ওকে। সেটা এনথালপি হোক, ভলিউম হোক, গিভস হোক, সেটা কিন্তু টোটাল না, এটা খেয়াল রাখবা, ঠিক আছে। সো ভলিউম চেঞ্জ অফ মিক্সিং, এনথালপি চেঞ্জ অফ মিক্সিং, এটা যখন পরীক্ষায় আসবে, তখন যেন তোমরা এই টোটালটা ক্যালকুলেট করবা না। টোটালটা ক্যালকুলেট করলেই তোমার কাজ শেষ না, তুমি ওটাকে টোটাল এন দিয়ে ভাগ দিয়ে ওই এই মোলার ভলিউমটা আর মোলার যে এনথালপি চেঞ্জটা, এই দুইটাকে বের করবা, ওকে। এটা খেয়াল রাখবা। আর যদি টোটালটা বের করতে হয়, তাহলে ওটা উল্লেখ থাকবে যে টোটাল ভলিউম চেঞ্জ বা টোটাল হিট চেঞ্জ বা টোটাল এনথালপি চেঞ্জ, এগুলাকে বাইর করো। আরেকটা জিনিস হচ্ছে হিট অফ মিক্সিং, এই কথা বললে তোমরা এমনিতেই বুঝে যাও যে এটা হচ্ছে আমার কিউ হবে অথবা ডেল্টা এইচ ওর সঙ্গে রিলেটেড, ঠিক আছে। হিট অফ মিক্সিং বললে তুমি ডেল্টা এইচ এটা বুঝে নিবা, ওকে। আচ্ছা, এখানে একটা গ্রাফ শো করেছে, এই গ্রাফে হচ্ছে তোমার এইচ ই, যেটা দেখেছো এইচ ই, এক্সেস এনথালপি, যেটা এক্সেস এনথালপি মানেই হচ্ছে তোমার ডেল্টা এইচ, ওকে। তার মানে কিউ, কিউ বাই টোটাল এন, যেটা ওইটা হচ্ছে তোমার কি রকম হতে পারে, সিমিলার একটা সেম সিস্টেম ইথানল ওয়াটার, ইথানল ওয়াটারের জন্য তোমার এই চেঞ্জটা দেখিয়েছে, ওকে। এই চেঞ্জ হচ্ছে কি তোমার ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাই তো, ইনিশিয়াল, ওকে। তো দেখো সিমিলার সিস্টেম, এগুলা হচ্ছে আইসোথার্ম, মানে হচ্ছে বিভিন্ন টেম্পারেচারের জন্য 30 থেকে শুরু করে 110 পর্যন্ত এই চেঞ্জগুলি দেখিয়েছে। খেয়াল করে দেখো, ও হচ্ছে যে একটা নির্দিষ্ট কন্ডিশন পর্যন্ত, এক্স অ্যাক্সিসে আছে আমার ইথানলের মোল ফ্র্যাকশন, ঠিক আছে। কিছুটা সময়ের জন্য সে হচ্ছে নেগেটিভ, তবে ডেল্টা এইচটা আমার নেগেটিভও হতে পারে আবার পজিটিভও হতে পারে। ডেল্টা এইচ পজিটিভ হওয়া মানে কি বলতো, পজিটিভ হওয়া মানে হচ্ছে ফাইনালটা বেশি, তাই না? ফাইনালটা বেশি, ইনিশিয়ালটা কম। আর এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে ফাইনাল এনথালপিটা কম আর ইনিশিয়াল এনথালপিটা আমার বেশি, ওকে। সো ইথানল ওয়াটার এই সিস্টেমের জন্য আমরা ডিপেন্ডিং অন আইসোথার্ম এন্ড ডিপেন্ডিং অন কম্পোজিশন আমরা দুই রকমই পেতে পারি, যে কখনো আমার ফাইনাল সলিউশন যেটা পাচ্ছি ওটার এনথালপিটা কম হচ্ছে, আবার কখনো ফাইনাল সলিউশনের এনথালপিটা বেশি হচ্ছে, ওকে। আচ্ছা, এখানে দেখো এটা তো আমরা এনথালপির জন্য দেখলাম, আর ভলিউম যদি আঁকি তাহলে ভলিউমের গ্রাফটা আসলে কেমন হবে। ভলিউমের গ্রাফটা হবে যে বাঁ হাতে যে গ্রাফটা আছে এটা,
এরকমটা হবে। আর ডান হাতে যে প্লটটা আছে, প্লটটা তোমাদের পরিচিত হওয়ার কথা, বিকজ এটা চ্যাপ্টার 11 থেকে আসছে। চ্যাপ্টার 11-এ আমরা ভলিউমের যে একটা অঙ্ক করেছিলাম, এটা আসলে সেই অঙ্কের গ্রাফ। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখো, ভলিউমের যেহেতু এক্সেস প্রপার্টি নিয়ে আমরা ইয়া করি, এক্সেস প্রপার্টি আর ডেল্টা হচ্ছে আমার সেম ভলিউম আর এইচ এর জন্য, তো এক্সেস প্রপার্টি নিয়েই আসতেছি। এক্সেস প্রপার্টি যে কোনো একটা স্পেসিসের জন্য আমি এভাবে করে লিখতে পারি, যদি পার্শিয়াল ফর্মে লিখি আর কি, সলিউশনের ভেতরে ইকুয়েশন আমাদের ছিল। ঠিক আছে, যে 1185 যে উপরে দেখো ডান দিকে আমি দিয়ে দিয়েছি, ঠিক সিমিলার ওয়েতে ভলিউমের জন্য লেখা যায়। এবং আমরা ওই ডান দিকে যে গ্রাফটা, এই গ্রাফে দেখো কি ছিল, ভলিউম ছিল, জাস্ট সিম্পলি তোমার সলিউশনের ভলিউম আর ভার্সেস x1। এটার জন্য আমি এই যে এরকম একটা কার্ভ পেয়েছিলাম, বোঝা যাচ্ছে না খুব ভালো, ছোট হয়ে আসছে। এই যে উপরেরটা যে হালকা কার্ভ, ওইটা হচ্ছে আমার সেই ভলিউম, আর নিচে যে সোজা স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার ট্যানজেন্ট। কোন পয়েন্টের ট্যানজেন্ট? x equals to 0.3। কোশ্চেনে 0.3 বলা ছিল, একটা এক্সাম্পল থেকে নেওয়া না এই গ্রাফটা। ওখানে বলা ছিল যে x এর ভ্যালু 0.3 হলে তখন হচ্ছে তোমার এই পার্শিয়াল ভলিউম গুলো বের করতে বলেছিল। তো পার্শিয়াল ভলিউম কিভাবে পাওয়া যায়? ট্যানজেন্ট রাখলে এক সাইড থেকে v2 পার্শিয়াল পাওয়া যায়, আর এক সাইড থেকে v1 পার্শিয়াল পাওয়া যায়। এভাবে করে করে v1 আর v2 পার্শিয়ালের গ্রাফও প্লট করা যায় x এর রেসপেক্টে। ঠিক আছে, ঠিক সেম ইকুয়েশন গুলা, সেম ভ্যালু গুলা আমরা এখানে বের করেছি। দেখো আমার v1 এক্সেস কি হবে, v1 এক্সেস হবে এরকম, v1 পার্শিয়াল মাইনাস v1 পিওর। ওকে, আর v2 এক্সিস কি হবে, সলিউশনের ভেতরে স্পেসিস 2 কেমন আছে আর পিওর অবস্থায় সে কেমন আছে। ওকে, তো এভাবে করে করে আমি দেখো এই কার্ভটা জেনারেট করতে পারি। এই কার্ভে কি করেছি, আমি VE বসিয়েছি কার রেসপেক্টে, x1 এর রেসপেক্টে। তো VE বসাতে গেলে, VE পেতে গেলে আমাকে কি করতে হবে, এই যে সামাবিলিটি ল যেটা মাঝের দিকে আছে দেখো, এই ল এর মধ্যে যেতে হবে। ঠিক আছে, এই লয়ের মধ্যে যেতে গেলে আমাকে v1 পার্শিয়াল এক্সেস আর v2 পার্শিয়াল এক্সেস এটা বের করতে হবে। ওকে, যেটা আমি এই যে উপরে ইকুয়েশন থেকে করে আসছি, এবং এই ইকুয়েশনে এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা তুমি এই গ্রাফ থেকে পাবা, ডান পাশের এই গ্রাফ থেকে পাবা। ওই ক্যালকুলেশনটা নিচে করা আছে, দেখেছো? v1 পার্শিয়াল এক্সেস, v2 পার্শিয়াল এক্সেস আর v এক্সেস, এই জিনিসগুলো আমি জাস্ট গ্রাফ থেকে নিয়ে পুট করেছি, করে এই ভ্যালুগুলো পেয়েছি। ওকে, এই ভ্যালুগুলো যদি তুমি এই এরকম একটা গ্রাফে, বাম দিকের গ্রাফে পুট করো x1 এর রেসপেক্টে, তাহলে তোমার কি হবে, তাহলে তোমার তুমি এই ধরনের একটা গ্রাফ পেয়ে যাবে। দেখো এখানে, আচ্ছা পরের পৃষ্ঠায় এটা বড় করে আছে, সেটা দেখি আমরা। সিমিলার এই ডান পাশে আমি ভ্যালুগুলো কিভাবে ক্যালকুলেট করেছি সেটা দিয়ে দিয়েছি, এটা তোমরা অলরেডি জানো, এই জন্য আর ব্যাখ্যা করলাম না। এখানে দেখো এই যে নিচে যে একটা প্যারাবোলা টাইপের গ্রাফ, এটা হচ্ছে VE, মানে এক্সেস ভলিউম যেটা, সেটা এটা কোথা থেকে পেয়েছি, এই গ্রাফটা থেকে পেয়েছি। এটা হচ্ছে v2 এক্সেস এর গ্রাফ, আর এই পাশে আছে আমার v1 এক্সেস এর গ্রাফ। ঠিক আছে, এই দুইটা গ্রাফকে অ্যাড করে আমি জাস্ট VE-টা পেয়ে গেছি কম্পোজিশনের রেসপেক্টে সামাবিলিটি ল করে। আবার দেখো এখানে একটা ট্যানজেন্ট ড্র করা আছে, দেখেছো তুমি? এই যে x1 এর ভ্যালু 0.3, যেটা ওই পয়েন্টে গিয়ে যদি এখানে একটা ট্যানজেন্ট ড্র করো VE এর কার্ভে, তাহলে সে যে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ওই দুইটা পয়েন্ট হচ্ছে তোমার এই যে v1 আর v2 আর কি পার্শিয়াল। ঠিক আছে, তো ট্যানজেন্ট থেকেও পাওয়া যায়। দেখো ট্যানজেন্টের এই ভ্যালুটা কোথা থেকে আসছে, এই ভ্যালুটা আসছে এখান থেকে, v1 পার্শিয়াল। আর এই ভ্যালুটা কোথা থেকে আসছে, এই ভ্যালুটা আসছে এখান থেকে, এটা হচ্ছে v2 পার্শিয়াল। ওকে, ঠিক সিমিলার আগের গ্রাফটার মতোই একটা গ্রাফ, কিন্তু ওখানে কি ছিল, ওখানে আমার স্পেসিসের জন্য ভলিউম ছিল, আর সলিউশনের জন্য ভলিউম ছিল, আর এখানে আমার এক্সেস। ঠিক আছে, এক্সেস ব্যাপারটা ঢুকেছে কেন, এক্সেস ব্যাপারটা ঢুকেছে বিকজ আমরা প্রপার্টি চেঞ্জেস অফ মিক্সিং নিয়ে পড়াশোনা করছি। ঠিক আছে, চেঞ্জেস বলে আমাকে এইভাবে গ্রাফটাকে ড্র করতে হলো। ওকে,
এখানে দেখো কতগুলা হচ্ছে তোমার নেচার শো করেছে। কার নেচারগুলা হচ্ছে এই যে প্রপার্টি চেঞ্জ, ডেল্টা জি, ডেল্টা এইচ আর ডেল্টা এস। এরা আসলে দেখতে কেমন হয়, এর আগে আমরা এক্সেস প্রপার্টি এর জন্য গ্রাফ দেখেছিলাম। দেখেছো ডান দিকের ছোট গ্রাফটা, এটা হচ্ছে 11.4 ছিল ফিগার, একদম লাস্টের দিকে ছিল ফিগারটা, যদি তোমাদের মনে থেকে থাকে এক্সেস প্রপার্টি যখন আমরা পড়িয়েছিলাম তখন। তো এখানে হচ্ছে দেখো জি, এস আর এইচ এগুলার ভ্যারাইটিস রকমের কি ছিল, কার্ভ ছিল। এখানে যেমন সব পজিটিভ, 3 নাম্বার কার্ভে দেখো সব ছিল নেগেটিভ। তারপরে এখানে দেখো এইচ ইটা একটু ডিফারেন্ট ছিল। সো এরকম এক একটার ফিচার হচ্ছে এক এক রকম, ঠিক আছে। কিন্তু কতগুলি জেনারেল ফিচার আমরা এই গ্রাফগুলোর জন্য বলতে পারি। ফিচারগুলো পরের পৃষ্ঠায় আছে, একটু দেখি। এই যে এখানে আছে, যেমন প্রথম ফিচারটা কি বলছে, ইচ ডেল্টা এম ইজ 0। হ্যাঁ বলো, কিছু বলবা? 0 ফর এ পিওর স্পেসিস, ঠিক আছে। যেমন ধরো এই পয়েন্টটা এখানে পিওর স্পেসিসের জন্য প্রত্যেকটা ডেল্টা এম হচ্ছে তোমার 0 হচ্ছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা গ্রাফেই তাই, সব কয়টা গ্রাফে দেখো তোমার যখনই পিওর যাচ্ছে, পিওর হচ্ছে, তখনই তোমার ডেল্টা এম গুলি 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, 2 নাম্বার ফিচার কি ছিল? 2 নাম্বার ফিচার ছিল যে গিভস এনার্জি, যেটা সেটা অলওয়েজ নেগেটিভ, ঠিক আছে। গিভস এনার্জি এর ইকুয়েশন আমরা কি জানি বলো তো, G = H - TS, তাই না? তাহলে ডেল্টা হইলে এর সঙ্গে একটা করে ডেল্টা লাগায় দাও, ডেল্টাটা এস এর আগে বসবে। এখন দেখো ডেল্টা জি হচ্ছে অলওয়েজ নেগেটিভ। এটা যদি নেগেটিভ হয় তার মানে কি, এই ভ্যালুটা বেশি, তাই না? এই ভ্যালুটা থেকে বোঝা যায় এইটা গ্রেটার দেন দিস ডেল্টা এইচ, ওকে, অ্যাকর্ডিং টু ইকুয়েশন। এবং গ্রাফেও তুমি সেটা দেখতে পাবা। দেখো কেন ডেল্টা জিটা নেগেটিভ, বিকজ ডেল্টা এইচ হচ্ছে আমার এই কার্ভটা, আর টি ডেল্টা এস হচ্ছে আমার এই কার্ভটা। অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে এনট্রপি চেঞ্জটা অনেক হায়ার দেন এনথালপি চেঞ্জ ফর মিক্সিং কেস, ওকে। প্রত্যেকটার ক্ষেত্রেই তাই। দেখো ডেল্টা জিটা নেগেটিভ, এটাতে তো ডেল্টা এইচ আবার নেগেটিভ। সো ডেল্টা এইচ নেগেটিভ পজিটিভ দুইটাই হতে পারে, আমরা এর আগের গ্রাফে দেখে আসছি, তাই না? যে ডেল্টা এইচটা নেগেটিভও সম্ভব, পজিটিভও সম্ভব। এই জন্যই তো আমরা এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক পাই, কারণ কিছু কিছু ক্ষেত্রে হিট ইভলভ করে আর কিছু কিছু ক্ষেত্রে হিট হচ্ছে তোমার অ্যাবসর্ব করে। এই জন্য ডেল্টা এইচ এর নেচারটা ডিফারেন্ট হয়। আরেকটা জিনিস খেয়াল করো যে এনট্রপি চেঞ্জ যেটা, কেউ কি কিছু বলতে চাও? কারো মাইক্রোফোনটা অন হয়ে গেছে, অফ করো, সাউন্ড হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, যদি কিছু বলতে চাও তাহলে বলতে পারো, ক্ষেত্রে একটু নয়েজ হলেও তো কোশ্চেনটা শুনতে হবে, তখন সমস্যা নেই। কিন্তু যদি কিছু বলার না থাকে তাহলে মাইক্রোফোনটা অফ রাখো। আচ্ছা, আর থার্ডটা কি? থার্ডটা হচ্ছে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার ডেল্টা এস পজিটিভ, কিন্তু তোমার ভাবার কোনো কারণ নাই যে এখানে সেকেন্ড ল যেটা থার্মোডাইনামিক্স এর, ওখানে বলা থাকে না যে এনট্রপি চেঞ্জ সবসময় পজিটিভ হয়, নট নেসেসারিলি, ঠিক আছে। হিট অফ মিক্সিং এর প্রপার্টি চেঞ্জেস অফ মিক্সিং এর কারণে যে ডেল্টা এস হয় ওটা কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভও হতে পারে, কিন্তু সেটা তোমাদের বইয়ে দেখানো নেই, নিচে বলা আছে দেখো। Delta S is observed to be negative for certain special cases of mixtures, none of which is represented in this figure. Okay, তার মানে ডেল্টা এসটা নেগেটিভ হওয়া সম্ভব, কিন্তু তার কোনোটাই আমাদের এখানে দেখানো নেই। এখানে যতগুলি সিস্টেম নিয়ে গ্রাফ ড্র করা আছে সবকটা সিস্টেমেই আমাদের ডেল্টা এস কে পজিটিভ ধরেই আমরা করেছি, ঠিক আছে। তো এটা গেল বিভিন্ন ধরনের কার্ভ আর তার ফিচার। এবার আসো যে জিনিসটা, সেটা বেশ মজার, মানে হিট ইফেক্টস অফ মিক্সিং প্রসেস। এখানে হচ্ছে ডেল্টা এইচটা ক্যালকুলেট করতে হয় আমাদেরকে। যে ধরো কোনো কিছু ডিসলভ করলা, কোনো একটা সলিড বস্তু লিকুইডের মধ্যে, তাহলে তোমার হিট অফ মিক্সিংটা কিভাবে চেঞ্জ হয়, মানে ওটার কি টেম্পারেচার বাড়বে না টেম্পারেচার কমবে। তুমি যদি লবণগুলো পানির মধ্যে বা চিনিগুলো পানির মধ্যে শরবত তৈরি করো, শরবতে কি হয়, টেম্পারেচারটা কমে। আমরা অনেক গরম লাগলে খাই না, শরবত খাই না, যে চিনির শরবত বানিয়ে খেয়ে ফেলি।
বিকজ ওটা আমাদের শরীরকে ঠান্ডা করে, বিকজ সলিউশনটাই ওরকম যে ওর হচ্ছে ফাইনাল এনথালপিটা কম থাকে, ঠিক আছে। তো ও হচ্ছে আমাদেরকে তখন ঠান্ডা হতে হেল্প করে। তো হিট অফ মিক্সিং জিনিসটা হচ্ছে ওরকম ডেল্টা এইচ, এই ইকুয়েশনটা আমরা দেখেছি যে সলিউশন মাইনাস হচ্ছে তোমার পিওর স্পেসিসের যে সামেশনটা, it gives the enthalpy change when pure species are mixed. TP তে solution তৈরি করে সে। data are most commonly available for binary system. binary system হলে আমাদের লাইফটা খুব ইজি হয়ে যায়, কারণ তখন হচ্ছে এগুলা নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করা সম্ভব এবং এগুলার যেসব ইকুয়েশনগুলোও খুব সিম্পল। সো বাইনারি মিক্সচার যদি হয় তাহলে দেখো আমি জিনিসটাকে উল্টায় লিখলাম, মানে এইচটাকে এই পাশে নিয়ে আসলাম আর এই জিনিসটাকে আমি এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে আমার এইচটা বের হয়ে গেল। মানে সলিউশনের এনথালপি যদি আমি বের করতে চাই তাহলে কি হবে, সিম্পলি আমি পিওর স্পেসিসের এনথালপির সঙ্গে চেঞ্জ অফ এনথালপি সেটা যোগ করলেই পাওয়া যাবে, সেক্ষেত্রে আমার এই ভ্যালুটা লাগবে। আবার উল্টা যদি হয় যে আমি সলিউশনের এনথালপি অলরেডি জানি কিন্তু চেঞ্জটা জানি না, তখন আমি চেঞ্জটাও দরকার হলে ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে, দুইটাই করা যায়। This equation provides for the calculation of the enthalpies of binary mixtures from enthalpy data of pure species 1, 2 and the heat of mixing. মানে এইটা তিনটাই আমার জানা থাকবে, ঠিক আছে। কিন্তু রেস্ট্রিকশন কি, রেস্ট্রিকশন হচ্ছে আমার সিস্টেমটা বাইনারি। ওকে, data for heats of mixing are usually available থাকে heat of mixing এর data for a very limited number of temperature. টেম্পারেচারটা তোমার যে আইসোথার্ম বললাম যে ওই আইসোথার্মের উপর তোমাকে ডিপেন্ড করতে হয়। এখন থেকে দেখবা যতগুলি গ্রাফ আমি শো করবো, ইভেন ফেল্ডারুশোতেও ওই গ্রাফগুলো তোমরা দেখেছো, হ্যাঁ, ওখানে আইসোথার্ম থাকে, তাই না। আইসোথার্ম থেকে আমরা ধরো কোনো একটা কম্পোজিশনের জন্য কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে এনথালপি তখন আমাদেরকে বের করতে হয়, সেটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আচ্ছা, আর হিট অফ মিক্সিং আর হিটস অফ রিয়াকশন, এই দুটা জিনিস কিছু কিছু ক্ষেত্রে সিমিলার। কিরকম ভাবে সিমিলার, যেমন ধরো হিট অফ রিয়াকশন যখন আমি নেই তখন আসলে আমার একটা রিয়াকশন ঘটে, কেমিক্যাল রিয়াকশন ঘটে, কিন্তু হিট অফ মিক্সিং এ কি হয়, আমার কিছু ফিজিক্যাল চেঞ্জ হয় কিন্তু কোনো অ্যাটমের রিঅ্যারেঞ্জমেন্ট হয় না, ঠিক আছে। তা এটা এখানে বলেছে যে কেমিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট হয় কনস্টিটিউয়েন্ট অ্যাটমের যখন আমি রিঅ্যাকশনটাকে কনসিডার করি, কিন্তু যখন আমি মিক্সিংকে কনসিডার করি তখন আমার ফিজিক্যাল চেঞ্জ হয়, কোনো কেমিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট হয় না। তো কেমিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট হলে আমার যে বন্ডগুলি ভাঙে আর গড়ে ওইটার জন্য আমার প্রচুর হিটস ইভলভ করে বা হিটস দরকার হয়, তাই না। তো এই জন্য আমার কি হয়, হিট অফ মিক্সিং যেটা ওটা অনেক স্মলার হয় দেন হিট অফ রিয়াকশন, ঠিক আছে। হিট অফ রিয়াকশন আর মিক্সিংটা কিছু কিছু ক্ষেত্রে সিমিলার, কিন্তু মেইন ডিসিমিলারিটি কোথায়, মেইন ডিসিমিলারিটি হচ্ছে কেমিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্টস। ওকে, এটা হচ্ছে আমার মেইন ডিসিমিলারিটি। আচ্ছা, এরপরে দেখো এই ধরনের ইকুয়েশন আমরা ইয়াতেও দেখেছি, ফেল্ডারুশোতেও দেখেছি যে আমরা কি করি, নর্মালি আমরা সাধারণত মোলার ভ্যালুটাকে ইউজ করি, তাই না। এই পুরা বইয়ে ফেল্ডারুশো না সরি স্মিথ ভ্যানেসের যে বইটা আমরা পড়ছি এই বইয়ের পুরাটাই হচ্ছে আমরা মোলার ভ্যালু নিয়ে কাজ করেছি, কিন্তু যখন আমার হিটস অফ সলিউশন আসবে, হিটস অফ সলিউশন মানে হচ্ছে আইদার সলিড অর গ্যাস, এরা ডিজলভ হবে কার মধ্যে, লিকুইডের মধ্যে, ঠিক আছে। লিকুইড হলে ওটাকে আমরা লিকুইড সলিউশন বলি, আর যখন আমার ডিজলভ করার একটা ব্যাপার আসে তার মানে হচ্ছে তোমার সলিড লিকুইড অর গ্যাস লিকুইড। ওকে, সো আমি সলিড অথবা গ্যাস যেটা এই দুইটাকে সলিউট বলি, আর বাকি লিকুইড যেটা ওটাকে আমি সলভেন্ট বলি, ঠিক আছে। তো সলিউট আর সলভেন্ট এই দুইটা এখন থেকে আমাদের আলাদা, সলিউটকে আমি স্পেসিস 1 বলবো আর সলভেন্টকে আমি স্পেসিস 2 বলবো, ঠিক আছে। তো এখন দেখো এখানে নতুন একটা জিনিস এসছে, সেটা হচ্ছে ডেল্টা এইচ এর মাথায় আমি একটা দিয়েছি, এটাকে টিলডা বলে, ঠিক আছে, ডেল্টা এইচ টিলডা। এই জিনিস তোমরা ফেল্ডারুশোতে মনে হয় দেখেছো অলরেডি, আমার যতদূর মনে পড়ে। ওকে, সিমিলার, ওটার প্যারালাল কিছু জিনিসপত্র আসবে এই জন্য আমি ওটাকে মেনশন করছি, ঠিক আছে। জিনিসটা আসলে কেমন ছিল,
জিনিসটা হচ্ছে তুমি দেখো ইকুয়েশন ওয়াইজ ডেল্টা এইচ কে যদি x1 দিয়ে ভাগ করো তাহলে তুমি ডেল্টা এইচ টিলডা পাবা, কিন্তু এর ফিজিক্যাল মিনিংটা কি? এর ফিজিক্যাল মিনিংটা হচ্ছে হিট ইফেক্ট পার মোল সলিউট। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে এনথালপি পার মোল, তাই না? আর পার মোল কি? পার মোল সলিউশন। ঠিক আছে, এনথালপিটা যদি আমি চেঞ্জটা পার মোল সলিউশনে নিই তাহলে ওটা হবে আমার মোলার ভ্যালু, মোলার ডেল্টা এইচ। আর x1টা কি বলতো? x1 হচ্ছে মোল সলিউট, যেহেতু 1 হচ্ছে আমি সলিউটকে বোঝাচ্ছি, আর x1 ডিভাইডেড বাই হবে হচ্ছে মোল সলিউশন। ঠিক আছে, এটা তো বুঝো। তো এই যে মোল সলিউশন কাটাকাটি যাবে, গেলে তখন আমার কি হবে? ডেল্টা এইচ ডিভাইডেড বাই পার মোল সলিউট। ঠিক আছে, তার মানে দেখো আমরা মোলার ভ্যালু যেটাকে নিতাম সেটা পার মোল সলিউশনের রেসপেক্টে বলতাম যে আমার ধরো এটা একটা হচ্ছে সলিউশন, এর মধ্যে হয়তো খানিকটা অংশ হচ্ছে তোমার সলিডটা ডিসলভড অবস্থায় আছে, সলিডটাকে আমি 1 বলছি আর সলভেন্টটাকে 2 বলছি, তাই না? ডিসলভ হয়ে গেলে ওর চেহারা কেমন হবে? ও এক হয়ে যাবে, তাই তো? আর আলাদা থাকবে না। ভালো কথা। তো এটা ছিল আমার সলিউশন, আর এটা হচ্ছে আমার সলিউট প্লাস হচ্ছে সলভেন্ট। ওকে, এখন এর আগে আমি এই পুরো সলিউশনটাকে কনসিডার করতাম। সো ডেল্টা মোলার ভ্যালু যখন নিতাম আমি পুরো সলিউশনের টোটাল এন যেটা ওটা দিয়ে ভাগ দিতাম, কিন্তু এখন থেকে আমি কি করব? এখন থেকে যেহেতু আমার সলিড আর গ্যাস ঢুকে গেছে লিকুইডের মধ্যে, সো ওইটাকে আমার আলাদাভাবে কনসিডার করতে হবে, এবং আলাদাভাবে কনসিডার করতে গেলে আমি কি করব? সলিউটকে প্রাধান্য দেব। ওকে, পার মোল সলিউটের রেসপেক্টে আমি এখন থেকে ক্যালকুলেশনগুলো করব। ওকে, সো আমি এই ইকুয়েশন থেকে দেখলাম যে ডেল্টা এইচ টিলডা যেটা, ডেল্টা এইচ টিলডা এর ইউনিটটা হচ্ছে আমার ডেল্টা এইচ ডিভাইডেড বাই হচ্ছে আমার পার মোল সলিউট। পার এক মোল সলিউটকে ডিসলভ করলে যে পরিমাণ এনথালপি চেঞ্জ হয় সেটা হচ্ছে আমার এই জিনিসটা। ঠিক আছে, ওকে, এটাকে বলা হয় হিট অফ সলিউশন অন দ্য বেসিস অফ এ মোল অফ সলিউট। এতদিন পর্যন্ত আমাদের বেসিস ছিল 1 মোল সলিউশন, আর এখন থেকে আমাদের বেসিস হবে 1 মোল সলিউট। ওকে, এটা জাস্ট নতুন অ্যাড হইলো আমাদের এখন থেকে। আই হোপ এগুলো তোমাদের কাছে পরিচিত। ওকে, আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো লিথিয়াম ক্লোরাইড যেটা, সেটা ডিসলভ করছি আমি 12 মোল ওয়াটারের মধ্যে। ঠিক আছে, এই ধরনের রিঅ্যাকশন বা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট তোমরা এর আগে দেখেছো, বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশনে আমরা এগুলা পাই। তো এটাকে যদি আমি এভাবে করে লিখি তাহলে দেখো ডেল্টা এইচ বার টিলডা যেটা, সেটা এই সিস্টেমের জন্য এই যে 12 মোল ওয়াটারের মধ্যে যে আমি ডিসলভ করলাম সেটার জন্য দেখা গেছে যে ডেল্টা এইচ টিলডাটা এত হয় -33,000 জুল আর কি, that means -33 কিলোজুলের মতন। This means that a solution of 1 mole of lithium chloride in 12 mole of H2O has an enthalpy eto less than the combined enthalpies of 1 mole pure LiCl and 12 mole pure H2O. Pure অবস্থায় যে এনথালপি তার থেকে কম্বাইন্ড যে সলিউশন তার এনথালপিটা কম, তাহলে এই যে এক্সট্রা এনথালপিটা সেটা কি হয় বলো তো? ধরো এখানে আমি এনথালপি লিখতেছি এদিকে, আর এদিকে আমি ভ্যালু লিখলাম আর কি। তো এখন আমার পিওর অবস্থায় যখন ছিল ওর এনথালপিটা বেশি ছিল, ঠিক আছে, আর যখন আমি এটাকে সলিউশনের মধ্যে দিলাম তখন তার এনথালপিটা এটা হয়ে গেল। তাহলে এই যে ডেল্টা এইচটা এটা তখন কি হয়? এটা তখন ইভলভ করে। ঠিক আছে, এই জন্য তখন আমরা এটাকে এক্সোথার্মিক সিস্টেম বলি, এক্সোথার্মিক রিঅ্যাকশন বা এক্সোথার্মিক মিক্সিং। তখন সে হিটটাকে ছাড়ে, এই জন্যই আমরা নেগেটিভ পাইলে ওটাকে আমরা বলি এক্সোথার্মিক, আর পজিটিভ পাইলে ওটাকে আমরা কি বলি? এন্ডোথার্মিক। মানে তখন আমাকে হিটটা আরো অ্যাড করতে হবে সিস্টেমে। আর যখন ফাইনাল সলিউশনের এনথালপিটা কম থাকে তার মানে ইনিশিয়াল অবস্থা থেকে সে খানিকটা এনথালপি বের করে করে এনার্জি খানিকটা ছেড়ে দিয়ে দিয়ে তারপর একটা ফাইনাল অবস্থার মধ্যে পৌঁছায় যেখানে তার এনথালপিটা কম। ঠিক আছে,
এন্ডোথার্মিক এক্সোথার্মিকটা বুঝলাম। এখানে একটা এক্সাম্পল আছে, এরকম এক্সাম্পল আমরা ইয়াতে ইন্টারে কেমিস্ট্রিতে আমাদের কিছুটা করা লাগে, যদি তোমাদের কিছু মনে পড়ে থাকে। দেখো এখানে কি বলেছে, ক্যালকুলেট দ্য হিট অফ ফরমেশন অফ LiCl ইন 12 মোল অফ H2O at 25 ডিগ্রি সেলসিয়াস। সব সময় দেখবা হিট অফ সলিউশন বললে একটা টেম্পারেচার তোমাকে বলে দিবে। ওকে, তাহলে আমরা কি করি, এই ধরনের ক্যালকুলেশন সাধারণত হিট অফ ফরমেশন থেকে করে ফেলি। ওকে, আমাকে হিট অফ ফরমেশন বের করতে বলেছে, তার মানে কোনটা বের করতে বলেছে বলো তো, এই যে ফাইনাল যে ইকুয়েশনটা, এইটার জন্য আমাকে হিট অফ ফরমেশনটা বের করতে বলেছে। তো দেখো এখানে লিথিয়াম ক্লোরাইড আছে কনস্টিটিউয়েন্ট ফর্মে, আর ওয়াটার আছে। ওয়াটারের জন্য আমি কনস্টিটিউয়েন্ট ফর্মে লিখিনি, কারণ হচ্ছে কি দেখো উপরের যে ইকুয়েশনটায় আমার টিলটা দেওয়া আছে, মানে সলিউশন হিট অফ মিক্সিং যেটা দেওয়া আছে, ওটার মধ্যে অটোমেটিক্যালি তোমার এই জিনিসটা ইনক্লুডেড। ঠিক আছে, এই জন্য করে আমি এখানে করে আর আলাদা করে ওটা অ্যাড করিনি, কারণ ইমপ্লিসিটলি ওটা ওর মধ্যে আছে অলরেডি। ওকে, সো আমার লাগবে এইটা, তাহলে এইটা লাগতে গেলে দেখো আমার এই ইকুয়েশনটা লাগবে আর এই ইকুয়েশনটা লাগবে। এখন এই দুইটাকে যদি তুমি সিম্পলি অ্যাড করে দাও তাহলে কি হবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এই ভ্যালুগুলো গিভেন থাকে, আইদার লিটারেচার ভ্যালু দিয়ে দেওয়া হয় অথবা কোনো একটা সিস্টেম দিয়ে দেওয়া হয় যেখান থেকে চার্ট দিয়ে দেওয়া হয় অথবা ভ্যালুগুলো বলে দেওয়া হয়। তোমার কাজ হচ্ছে ইকুয়েশনগুলোকে লিখে জাস্ট অ্যাড করে বা সাবট্রাক্ট করে একটা থেকে তোমার ফাইনাল ইকুয়েশনে পৌঁছানো। তো পৌঁছানোর পর দেখো দুইটাকে অ্যাড করলে তুমি এই ভ্যালুটা পাচ্ছ। আচ্ছা, অধিকাংশ ক্ষেত্রে কি হয়, অধিকাংশ ক্ষেত্রে আমরা হিট অফ ফরমেশন যেগুলা এগুলা সাধারণত জানি, তাই না? হিট অফ ফরমেশনের জন্য দেখবা অনেক লিটারেচার ডেটা আছে, ইভেন ফেল্ডারুসোতেই তো একটা পুরো চার্ট আছে যেখানে অনেক ধরনের তোমার কম্পোনেন্টের হিট অফ ফরমেশন দেওয়া আছে 25 ডিগ্রিতে, তাই না? তো ওখান থেকে যদি আমি এই দুইটা জানি, যে 1 নাম্বার ইকুয়েশন যেটা আর 3 নাম্বার ইকুয়েশন যেটা, এই দুইটা সাধারণত আমাদের বেশি অ্যাভেলেবল থাকে, আমাদের কাজ হয় 2 নাম্বার ইকুয়েশনের এই ভ্যালুটা বের করা। ওকে, সো এই ভ্যালুটা তখন তুমি কোত্থেকে পাবা বলো তো, যেহেতু 1 আর 2 যোগ করলে 3 পাও, তখন তুমি উল্টা পথে যাবা, 2 সমান সমান হবে 3 থেকে 1 বিয়োগ করা, অথবা 3 এর সঙ্গে রিভার্স 1 যোগ করা। তাই তো, তুমি যেভাবে ইকুয়েশনগুলোকে লেখো না কেন, সাজাও না কেন, সেটা তুমি যে কোনো ভ্যালু এখান থেকে বের করতে পারো, আইদার হিট অফ ফরমেশন বের করতে পারো অর তুমি হিট অফ সলিউশন ডেটাটা বের করতে পারো, ভাইস ভার্সা। ঠিক আছে, জাস্ট আগে জিনিসপত্র এখানে রিভিউ হচ্ছে। দেখো এই যে ডেটাগুলি সব কিছু কিছু এখানে দেওয়া আছে, লিথিয়াম ক্লোরাইডের হিট অফ ফরমেশন, তারপর যদি এটা একটা 1 মোল ওয়াটারকে ধারণ করে থাকে তার হিট অফ ফরমেশন, যদি 2টাকে ধারণ করে থাকে, 3টাকে ধারণ করে থাকে তার হিট অফ ফরমেশন, আর এখানে দেওয়া আছে যে যখন আমি ডিসলভ করব তখন আমার যে ভ্যালুগুলি আসবে সেগুলি। ওকে, যেরকম করে ভ্যালুগুলি সব গিভেন আছে। তোমার কি করতে হবে দেখো, 5 মোলের জন্য একটা এক্সাম্পল দিয়েছি, যে 5 মোলের জন্য যদি আমি করি তাহলে এই যে এই ভ্যালুটা কোত্থেকে আসছে বলো তো, 436, এই যে 5 মোল না, এই 5 মোলের জন্য এটা এসছে। ওকে, আর এখানে দেখো লিথিয়াম ক্লোরাইডের ওই যে উপরের সলিউশনটা একদম এটা হচ্ছে তোমার ওই আগের পেজের 3 নাম্বার ইকুয়েশনের মতো। দেখো আগের পেজের ইকুয়েশনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি উপরে ডানে, এটা ছিল 1 নাম্বার ইকুয়েশন কিন্তু রিভার্স ওয়েতে লেখা, তাই তো? মানে রিভার্স ওয়েতে লিখলে তুমি জাস্ট দুইটাকে অ্যাড করলেই 2 নাম্বার ইকুয়েশনটা পাবা, মানে হিট অফ সলিউশনটা পাবা। ঠিক আছে, সেটা কার জন্য, 5 মোলের জন্য। আর আগের পৃষ্ঠায় আমরা কার জন্য দেখেছিলাম, 12 মোলের জন্য। 12 মোলের জন্য হিট অফ ফরমেশন বের করেছিলাম, আর এখানে 5 মোলের জন্য আমার হিট অফ সলিউশনটা বের করে দেখিয়েছি। ওকে, খুব সহজ সিস্টেম, এখানে না বোঝার মতো কঠিন কিছু নাই আর কি। আচ্ছা, এখানে দেখো আরেকটা নতুন থিওরি এসছে। নতুন থিওরি বলতে আসলে এই যে হিট অফ সলিউশন যেগুলি, এগুলিকে আমরা গ্রাফ আকারে সাধারণত লিটারেচার ডেটা দিয়ে দিই। হ্যাঁ, ওভাবে করে লিটারেচারের ডেটাগুলি আসে, যে একটা চার্ট না দিয়ে তোমাকে একটা গ্রাফ দিল, সেখান থেকে তুমি কম্পোজিশন অনুযায়ী, টেম্পারেচার অনুযায়ী ডেল্টা এইচটাকে বের করে নিলাম। ঠিক আছে, কিন্তু আমার যেহেতু বেসিসটা আলাদা, এখানে আমি বেসিস ধরেছি কি পার মোল সলিউট রাদার দেন
পার মোল সলিউশন, ঠিক আছে? সলিউশন থেকে আমি সলিউটে এসেছি বিকজ আমি এখন লিকুইড থেকে বের হয়ে সলিড আর গ্যাসের মধ্যে ঢুকে গেছি। তো সলিড আর গ্যাসকে আলাদাভাবে ট্রিট করতে হয়। তো আমার হচ্ছে পার মোল ডিসলভ যদি হয় সলিড বা গ্যাস, সেইটার রেসপেক্টে তখন ডেটাটা বের করলে আমাদের জন্য একটু অ্যাডভান্টেজিয়াস হয়। কারণ আমরা কি করি রিয়েল লাইফে বলি এত সলিড ওর মধ্যে অ্যাড করো, যেমন তুমি এত চামচ চিনি দিয়ে আমাকে একটা শরবত বানায় দাও, তার মানে তখন আমার ওই যে সলিডের অ্যামাউন্টটা তখন আমার কাছে মুখ্য হয়, বা আমার কাছে ওটা মেইনলি ইম্পর্ট্যান্ট হয় যে আমি কতটুকু ওটা এক্সপেক্ট করছি ওর ভ্যালুটা, ঠিক আছে? তো এই জন্য কি হয়, আমরা তখন পার মোল সলিউটে সবকিছু কনভার্ট করি। যেমন এর আগে আমি ডেল্টা এইচ টিলডা দেখেছিলাম, এখন দেখো সলিউটের জন্য এন টিলডা পাচ্ছি। এন টিলডা এর রেসপেক্টে আমরা কি করি, গ্রাফগুলোকে জেনারেট করি। পরের পেজে গ্রাফ আছে, ওটা দেখলে তোমাদের পরিচিত লাগবে, কারণ ওটা এর আগেও আমরা দেখেছি, ঠিক আছে? তো এন টিলডাটা কি, এন টিলডাটা হচ্ছে এই যে এরকম x2 ডিভাইডেড বাই x1, x2 ইন্টু n, তার মানে কি এটা n2 ডিভাইডেড বাই n1, মানে এক মোল টোটাল কত মোল সলিউটের জন্য তুমি কত মোল সলভেন্ট নিচ্ছ, এরকম একটা রেশিও হচ্ছে তোমার n টিলডা, ঠিক আছে? এই যেখানে বলেছে মোলস অফ সলভেন্ট পার মোল অফ সলিউট, তার মানে n2 ডিভাইডেড বাই n1। এখান থেকে করলে দেখো তুমি n টিলডা এর এরকম একটা ইকুয়েশন পাবা। এটাকে যদি তুমি ঘোরায় লিখো, মানে x1 কে যদি বের করতে চাও তাহলে তুমি এরকম একটা রিলেশন পাবা, ঠিক আছে? x1 = 1 ডিভাইডেড বাই 1 প্লাস n টিলডা। আচ্ছা, এরকম ছোটখাটো ডেরিভেশন আসতে পারে পরীক্ষায়, খুব সহজ ডেরিভেশন। তোমাকে জাস্ট এই ইয়াটা মনে রাখতে হবে, ডেফিনেশনটা মনে রাখতে হবে যে n টিলডা মানে কি ছিল। n টিলডা মানে আমার সলভেন্ট ডিভাইডেড বাই সলিউটের মোলের রেশিও ছিল। ওকে, the following equations therefore relate delta H heat of mixing based on 1 mole of solution, মানে মোলার ভ্যালু যেটা সেটা, আর তোমার এই যে সলিউটের রেসপেক্টে যে ভ্যালুটা, এই দুইটা ভ্যালুকে যদি তুমি রিলেট করতে চাও, দেখো এই ইকুয়েশনটা আমরা আগের পৃষ্ঠায় দেখে আসছি না, এখন x1 এর জায়গায় জাস্ট n টিলডার ভ্যালুটা যদি তুমি বসায় দাও, তাহলে দেখো এরকম একটা রিলেশন তুমি পেয়ে যাবা। এটাও ডেরিভেশন আসতে পারে। ওকে, shows plots, একটা প্লট আছে পরের পৃষ্ঠায়, সেখানে হচ্ছে এই ডেল্টা এইচ টিলডা আর হচ্ছে তোমার এন টিলডা, এটার লিথিয়াম ক্লোরাইড যেমন একটা সলিডের জন্য আমরা দেখলাম, সেরকম HCl গ্যাসের জন্য হতে পারে, ঠিক আছে? গ্যাসের জন্য আমি আমার সলভেন্টটা কি, সলভেন্টটা হচ্ছে ওয়াটার এবং টেম্পারেচার কত, 25 ডিগ্রি, ঠিক আছে? ডেটা readily apply to solutions at of practical problems, practical problem এ আমরা এগুলাকে অ্যাপ্লাই করে থাকি। এই যে এটা, ওকে, এটাই কি আমাদের লাস্ট পিকচার? হ্যাঁ, এটাই আমাদের আজকে লাস্ট স্লাইড। হ্যাঁ, এটা আমরা এর আগে দেখেছি। এরকম গ্রাফ কি তোমাদের পরিচিত? একটু বলো তো কেউ, এই গ্রাফ দেখেছো এর আগে? মনে পড়ে না কারো, তাই না? দেখিনি। দেখো নাই? ফেল্ডার ওষুধেও দেখো নাই? কি বলো? এগুলো তো ফেল্ডার ওষুধে আমরা মনে হচ্ছে পড়েছি এরকম কিছু, নাকি আল্লাহ জানে, মনে নাই। ওখানে ওই যে হিট অফ সলিউশনের একটা চ্যাপ্টার আছে না, চ্যাপ্টার 7 না কোন চ্যাপ্টার কি জানি, ওখানে থাকার কথা, বুঝছো? ওখানে এরকম কিছু কিছু এই গ্রাফ না থাকলেও এটা রিলেটেড কিছু হয়তো NaOH এর জন্য বা H2SO4 এক্সারসাইজে ছিল, এক্সারসাইজে ছিল, হ্যাঁ কোথাও না কোথাও তো ছিল, তা না হলে আমার কেন মনে হবে যে এরকমটা আমি দেখেছি কোথাও। এবং সেটা ফেল্ডার রুশোতেই হবে, কারণ আমরা ওই নিচের দিকের ক্লাসে এগুলা পড়ি, অন্য কোনো বইয়ে এগুলা পড়ার কথা না, ঠিক আছে? তো এইটার ইয়াটা কি দেখো, আমি এখানে ডেল্টা এইচ বসিয়েছি ওয়াই এক্সিসে, ঠিক আছে? আর এন বসিয়েছি এক্স অ্যাক্সিসে, এন টিলডা। ওকে, এটা বসানোর পরে এন টিলডা এর ইয়াটা কি, ডেফিনেশনটা কি সেটাও বলা আছে, যে কত মোল আমার H2O লাগে এক মোল সলিউটের জন্য। সলিউট বলতে আমার আইদার LiCl অর HCl। ওকে, আর ডেল্টা এইচ টিলডা যেটা, সেটা কি ছিল, আমার পার মোল সলিউটের জন্য কতটুকু এনথালপি চেঞ্জ হয়, তাই না? সেটা ছিল। তো তুমি এখানে জাস্ট 25 ডিগ্রিতে দিয়েছে, আমাদের বেসিস হচ্ছে 25 ডিগ্রি, রেফারেন্স টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি। ওকে,
এর পরের ক্লাসে দেখবা যে আইসোথার্ম থাকে, মানে এত ডিগ্রি এত ডিগ্রি এত ডিগ্রি, অনেকগুলি একটা কম্পোনেন্টের জন্য এরকম অনেকগুলি টেম্পারেচারে ডেটা দেওয়া থাকে, সেরকম গ্রাফও আছে লিটারেচারে। ওকে, তো আজকে সিম্পল গ্রাফটা দেখিয়েছি যে 25 ডিগ্রিতে আমার LiCl অথবা HCl, একটা হচ্ছে সলিড স্টেট আর একটা হচ্ছে গ্যাস কম্পোনেন্ট, এগুলাকে যদি আমি ওয়াটারের মধ্যে ডিসলভ করার চেষ্টা করি তাহলে আমার কিরকম ভাবে হিটটা চেঞ্জ হতে পারে। দেখো এখানে হিট কিন্তু নেগেটিভ, দেখেছো, -70, -60, -50 এবং উল্টা দিকে গেছে, মানে জিরোটা হচ্ছে নিচের দিকে, বুঝছো? আমি জাস্ট ফ্লিপ করে দিয়েছি। এই ডেটাটা যদি আমি ঠিকভাবে আঁকতাম, মানে ধরো -70 যদি আমার নিচে যাইতো, তাহলে গ্রাফগুলি কেমন হইতো? গ্রাফগুলি তখন আমার, এটা যদি জিরো হইতো তাহলে যে এরকম ভাবে যাইতো, তাই না? এরকম হইতো, জাস্ট ফ্লিপ করতো। কিন্তু আমার ওই ডেটা রিড করার সুবিধার জন্য আমি জানি যে এগুলা নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? কারণ এগুলা হচ্ছে আমার এক্সোথার্মিক, ঠিক আছে? LiCl বা HCl যদি তুমি ওয়াটারের মধ্যে ডিসলভ করার চেষ্টা করো, ও খুব ভিগোরাসলি হিট ইভলভ করবে, স্পেশালি HCl গ্যাসটা। ওকে, এই জন্য এগুলা হ্যান্ডেল করার সময় খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়, বিকজ খুব এনার্জি বা অনেক বেশি হিট সে প্রডিউস করে ফেলে মিক্সড হওয়ার সময় ওয়াটারের সাথে। আচ্ছা, তো তুমি দেখো যে কোনো একটা এন টিল্ডা এর জন্য ধরো 10, ওকে, 10 যদি হয় তাহলে আমি সরাসরি LiCl যদি পেতে চাই এখানে যাব, এখান থেকে তখন আমি যদি বাম দিকে আসি তাহলে এই ভ্যালুটার মতো হবে না, কাছাকাছি আমার মনে হচ্ছে এটা। তো দেখো এখানে 30 আছে, এখানে 40 আছে, কয়টা ঘর? 1 2 3 4 5 6 7 8 9 10টা ঘর, তাই না? তাহলে আমার 1 2 3, এটা বোধহয় 33 হবে, -33। জাস্ট আগে মাইনাসটা বসাই দিলেই হবে। ডেটা রিড করতে সুবিধা হয় বলে এভাবে করে উল্টা করে গ্রাফটা আঁকা হয়েছে। ওকে, এখানে ওই যে 0 থেকে বড় হচ্ছে না, 0 থেকে ছোট হচ্ছে, ওই জিনিসটা এখানে কনসিডার করে না। আর সিমিলারলি আমি ওই 10 এর জন্য যদি যাই, যে 10 হচ্ছে তোমার H2O, 10 মানে কি বলতো? যদি HCl হয় তাহলে 1 মোল HCl ইনটু হবে 10 মোল H2O, তাই না? এরকম হবে। LiCl এর জন্য তাই, যদি আমি নেই তাহলে আমার 1 মোল LiCl হবে ইনটু হবে 10 মোল H2O, এরকম না ব্যাপারটা? তো আমি 10 মোল এই H2O এর জন্য যাচ্ছি, LiCl পেলাম -33 কিলোজুল, আর HCl কত পাচ্ছি? এই যে বড়টা ছোটটা, তার মানে এটা হবে বোধহয় 69, তাই না? এরকম কিছু একটা হবে হয়তো। তো -69 কিলোজুল পার মোল অফ সলিউট, এরকম ভাবে ডেটাকে রিপোর্ট হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো, তা না হলে আমি তোমাদের কোনো কোশ্চেন আছে এটা ছাড়াও অন্য কোনো কোশ্চেনও যদি থাকে সেটাও জিজ্ঞাসা করতে পারো, তা না হলে রোল কল করে ছেড়ে দিই, 56 বাজে। স্টপ শেয়ারিং দিয়ে দিলাম। আজকের ক্লাসটা একটু ছিল, তোমাদের পরিচিত ছিল, জন্য কষ্টটা হয়তো কম হয়েছে, তা না হলে এত থার্মোডাইনামিক্স ইকুয়েশন এগুলো দেখতে কারো ভালো লাগার কথা না, থিওরি পড়তে কারোরই ভালো লাগে না। আচ্ছা,